সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি হৃদিতা শেহরিনে। হৃদিতা শেহরিনের নিয়মিত গল্প আড্ডায় এতদিন আপনারা শুনছিলেন বরেণ্য কথা সাহিত্যিক জহির রায়হানের আরেক ফাল্গুন উপন্যাস। আজ শুনবেন আরেক ফাল্গুন উপন্যাসের সর্বশেষ অধ্যায়। শুরু হচ্ছে জহির রায়হানের আরেক ফাল্গুন পর্ব 9। লালবাগে যখন প্রথম পুলিশ ভ্যানটা এসে পৌঁছল, বেলা তখন পশ্চিমে হেলে পড়েছে। শুকনো ধুলো উঠছে বাতাসে, হলদে রোদ চিকচিক করছে লালবাগের মাঠের উপর, যেখানে এককালে সেই 100 বছর আগে দেশি সিপাহীরা বিদ্রোহ করেছিল বিদেশি বেনিয়াদের বিরুদ্ধে। সেই মাঠে পুলিশ ভ্যানটা গেটের সামনে এসে থামতেই কবি রসুলকে দেখতে পেল আসাদ। পরনে তার একটা লুঙ্গি, গায়ে কম্বল জড়ানো। ওদের দেখতে পেয়ে ছুটে এলো কবি রসুল। কোত্থেকে ধরেছে তোমাদের? ইউনিভার্সিটি থেকে। কজন এখানে? আমরা বোধহয় 18 জন। আরও অনেককে ধরেছে, ওদেরকেও এক্ষুনি নিয়ে আসবে। সকালে যারা ধরা পড়েছিল তারা সকলে ঘিরে দাঁড়ালো নতুন অভ্যাগতদের। হাতে হাত মেলালো ওরা। তারপর রাহাতের দিকে চোখ পড়তেই অস্ফুট আর্তনাদ করে উঠল। ও কি, ওর মাথা ফাটলো কি করে? আসাদ বলল, ইউনিভার্সিটিতে লাঠিচার্জ করেছে ওরা। তাই নাকি? হ্যাঁ। পাশে একজন দারোগা দাঁড়িয়েছিল। কবি রসুল তার দিকে তাকিয়ে রেগে উঠল। কি সাহেব, তামাশা দেখছেন বুঝি? আরে ছেলেটা তো মারা যাবে, একটা ডাক্তার ডাকুন না। এখানে ডাক্তার ডাকার নিয়ম নেই, দারোগা জবাব দিল। বলেন তো হাসপাতালে পাঠাই। হয়েছে, আপনাকে অত দরদ দেখাতে হবে না। সবুর মাটিতে থুতু ছিটিয়ে বলল, লোকগুলোকে দেখলেই ঘেন্নায় বমি আসে আমার। জানতো সাহেব, এখান থেকে দূরে সরে যান। এমন অপ্রত্যাশিত অপমানকর কথা শুনেও রাগে চোখ মুখ লাল হয়ে উঠলেও কিছু বলতে সাহস করল না লোকটা। চুপচাপ সরে গেল এক পাশে। মেডিকেলের ছেলেরা বলল, আপনারা ঘাবড়াবেন না, জখমটা তেমন মারাত্মক নয়, আমরা ব্যান্ডেজ করে দিচ্ছি। বলে ওরা এগিয়ে এসে রাহাতকে ধরাধরি করে বারান্দায় নিয়ে গিয়ে বসল। ওসমান খান বলল, একটু গরম পানি আর কিছু আয়োডিন দরকার। দাঁড়ান, দেখি জোগাড় করতে পারি কিনা। ওকে আশ্বাস দিয়ে থানা ইনচার্জের কাছ থেকে আয়োডিন আর গরম পানি আনার ব্যবস্থা করতে গেল কবি রসুল। পুলিশ ভ্যান থেকে নামবার আগ পর্যন্ত আসাদ ভেবেছিল সালমার সঙ্গে যদি দেখা হয়ে যায় তাহলে সে কি আগের মতো সহজভাবে কথা বলতে পারবে। গত রাতের কথা বারবার করে মনে পড়ছিল তার। থানা অফিসের পাশে লম্বা ব্যারাকটার সামনে আরও 7-8টা মেয়ের মাঝখানে বসে ওদের কি যেন বোঝাচ্ছিল সালমা। দেখেই বুঝতে পারল ওরা মেডিকেলেরই মেয়ে। সকালে হোস্টেল থেকে ধরা পড়েছে ওরা। কারো পরনে সালোয়ার কামিজ, কারো পরনে শাড়ি। আসাদকে দেখে ফিক করে হেসে দিল সালমা। তারপর অত্যন্ত স্বাভাবিক কণ্ঠে বলল, বেশ, আপনিও তাহলে ধরা পড়েছেন। কি করব বলুন, আপনাদের ছেড়ে থাকতে পারলাম না। আসাদের কথায় মুখখানা ঈষৎ রাঙা হয়ে উঠল সালমার। চোখ জোড়া মাটির দিকে নামিয়ে পরক্ষণে গম্ভীর হয়ে গেল সে। কে জানে, হয়তো গত রাতের কথাই মনে পড়েছে তার, আসাদ ভাবল। একটু পরে সালমা ইতস্তত করে বলল, আমরা ভোর রাতেই অ্যারেস্ট হয়েছি। হ্যাঁ, শুনেছি। কার কাছ থেকে শুনলেন? ভ্রুজোড়া বাঁকিয়ে প্রশ্ন করল সালমা। আসাদ বলল, আপনার সহপাঠীদের কাছ থেকে। ও। মৃদু হেসে সালমা মুখখানা অন্যদিকে ঘুরিয়ে আরেকটি মেয়ের সঙ্গে কথা বলতে শুরু করল। না, গত রাতের কথা এখন আর মনে নেই তার, সব ভুলে গেছে মেয়েটা, ভাবল আসাদ। ভেবে কেন যেন মনটা ব্যথায় টনটন করে উঠল তার। ভার্সিটির মেয়েদের নিয়ে তখন দ্বিতীয় প্রিজন ভ্যানটা এসে পৌঁছেছে লালবাগে।
ওদের দেখতে পেয়ে শিশুদের মতো আনন্দের হাততালি দিতে দিতে সেদিকে এগিয়ে গেল মেডিকেলের মেয়েরা। আরে এই যে নীলা, এসো এসো। ছুটে এসে ওকে দু হাতে জড়িয়ে ধরল সালমা। রানু বলল, আরে বাহ সালমা আপা, তুমিও? বেশ ভালোই হলো, একসঙ্গে থাকা যাবে। সালমা জিজ্ঞেস করলো, তোমরা কজন? নীলা জবাব দিল, 5। তাহলে 5 আর এদিকে 8, সব মিলে আমরা 13 জন। হ্যাঁ, 13 জন মেয়ে আমরা, সালমা বলল। আসাদ কাছে দাঁড়িয়েই ছিল, ফোড়ন কেটে বলল, আমাদের তুলনায় কিন্তু সমুদ্রে বাড়ি বিন্দু। হয়েছে হয়েছে, অত বড় বড় কথা বলবেন না। নীলা ঠোঁট বাঁকালো। দেখেছি আপনাদের সাহস, পুলিশ দেখে সব বেড়ালের মতো লেজ তুলে পালিয়েছেন, আবার কথা বলেন। এই আমরা পালাইনি কিন্তু একদম, উত্তরে কি যেন বলতে যাচ্ছিল আসাদ। এমন সময় আরও এক পুলিশ ভ্যান এসে থামল সেখানে। আরও একদল ছেলে, আরও একদল মেয়ে। তারপর বেলা যত বাড়তে লাগলো, গ্রেফতার করে আনা ছেলে মেয়েদের সংখ্যাও তেমনি বাড়তে লাগলো ধীরে ধীরে। কাঁটাতারার পুলিশ ঘেরা মাঠটার মধ্যে গোল হয়ে বসলো ছেলেমেয়েরা। তারা প্রতীক্ষা করছে কখন তাদেরকে জেলখানায় নিয়ে যাবে। তাদের সকলের মুখে হাসি, চোখে শপথের কাঠিন্য। হঠাৎ এক সময় সবার মাঝখান থেকে অপূর্ব দরদ দিয়ে নীলা গান গেয়ে উঠল। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। এর কিছু পরেই সে গাইল, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ও আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ওর গান শুনে কিছুক্ষণের জন্য যেন সবাই বোবা হয়ে গেল। কি এক গভীর মৌনতা চারপাশ থেকে এসে গ্রাস করলো ওদের। খানিকক্ষণ পরে আবার সবাই কলকল করে কথা বলে উঠল। কবি রসুল একজন দারোগাকে ডেকে বলল, কি ব্যাপার সাহেব, আমাদের কি এখানেই ফেলে রাখবেন? আরেকজন জিজ্ঞেস করল, বলি জেলখানায় কখন নেবেন? এখানে তো আর ভালো লাগছে না। জেলে নিতে হয়, নিয়ে চলুন না বাবা। উফ, এই ফাঁকা মাঠের মধ্যে কতক্ষণ থাকা যায়? বলি দয়া করে একটু তাড়াতাড়ি করুন না আপনারা। ওদের হইহট্টগোলের একপাশে চুপচাপ বসেছিল মনিম। লাঠির আঘাতে লেগে বাঁ চোখটা ফুলে গেছে ওর। নীলার গান শুনে বারবার ডলির কথা মনে পড়ছে। ডলিও তো নীলার মতো আসতে পারতো এখানে, কেন এলো না? ভাবতে গিয়ে বুকটা ব্যথায় মোচড় দিয়ে উঠল মনিমের। ওকে চুপচাপ বসে থাকতে দেখে বেনু এসে বলল, কি ভাবছো মনিম ভাই? না, কিছু না। চোখ তুলে বেনুর দিকে তাকালো মনিম। দেহের গড়নটা ওর একটু ভারী গোছের, চেহারাখানা সুন্দর আর কমনীয়। সবার সঙ্গেই হেসে হেসে কথা বলে বেনু, কোনো আবিলতা নেই, কলুষতা নেই। আর কাজ পেলে কি খুশি হয় মেয়েটা, 2 হাতে কাজ করে। ওর দিকে তাকিয়ে মনিমের আবার মনে হলো, ডলি কেন বেনুর মতো হলো না?
বেনু এসে ওর পাশে বসল। ফোলা চোখটার দিকে দৃষ্টি পড়তে বলল, লাঠির আঘাত লেগেছিল তাই না মুনিম ভাই? হ্যাঁ, মুনিম সংক্ষেপে জানালো। বেনু বলল, মেডিকেলের ছেলেদের বললে ওরা সুন্দর করে ব্যান্ডেজ করে দেবে, বলবো? বেনুর উৎকণ্ঠা দেখে অবাক হলো মুনিম। বেনু আর কিছু বলল না। চুপচাপ রোদে চিকচিক করা অসমতল মাঠটার দিকে চেয়ে রইল। অদূরে বসা সালমা আসাদকে জিজ্ঞেস করল, আপনি এর আগে কোনোদিন জেলে গেছেন? গেছি। কবার? তা এবার নিয়ে 3 বার হলো। তাই? আসাদ মৃদু হাসল। চেয়ে দেখল মাটির দিকে চোখ নামিয়ে কি যেন ভাবল সালমা। কে জানে, হয়তো গত রাতের কথাই ভাবছে সে, কিংবা ভাবছে তার কারারুদ্ধ স্বামীর কথা। কি ভাবছে সেটা জিজ্ঞেস করতে আর সাহস হলো না আসাদের। মাঠের এ পাশটায় ওরা বসেছিল। ও পাশটায় তখন কবি রসুল একজন পুলিশ অফিসারের উপর রেগে গিয়ে বলছে, এই রোদের মধ্যে কতক্ষণ বসিয়ে রাখবেন আপনারা? জেলে নেবেন না নাকি? আরে নেব, এত ধৈর্য হারাচ্ছেন কেন? এই এক্ষুনি নেব। জবাবটা তাড়াতাড়ি সেরেই সেখান থেকে তাড়াতাড়ি করে সরে গেল পুলিশ অফিসারটা। সবুর মাটিতে থুতু ছিটিয়ে বলল, লোকগুলোকে দেখলেই ঘেন্নায় বমি আসে আমার। তোমরা কেমন করে যে ওদের সঙ্গে কথা বলো? বলেই মাটিতে আবার থুতু ছিটালো সে। উত্তরে কেউই কিছু বলল না। পরদিন 3-4খানা পুলিশ বোঝাই গাড়ি উত্তর থেকে দ্রুত দক্ষিণ দিকে চলে গেল। এক নজর সেদিকে তাকিয়ে দেখলো বুঝলে, তারপর মৃদু পায়ে আবার হাঁটতে লাগলো। মেরেন্ডারে বসে 1 কাপ চা খাবে। কাঁচের দরজাটা ঠেলে ভিতরে ঢুকতেই শাহানাকে একা বসে থাকতে দেখে সেদিকে এগিয়ে গেল বুঝলে। ওকে দেখতে পেয়ে শাহানা ম্লান হাসল। চা খেতে এলেন বুঝি? বুঝলে ওর সামনের চেয়ারটা টেনে নিয়ে বসে বলল, হ্যাঁ। আপনি খেয়েছেন? হ্যাঁ, এই খেলাম। 1 কাপ খান আমার সঙ্গে। শাহানা হ্যাঁ না কিছুই বলল না। বয় এসে দাঁড়িয়েছিল, বুঝলে 2 কাপ চা আনতে বলল তাকে। বয় চলে গেলে বুঝলে হঠাৎ প্রশ্ন করে বসল, তা এখন কোথায় আছেন আপনি? শাহানা সে কথার কোনো জবাব না দিয়ে স্থির চোখে কিছুক্ষণ তাকিয়ে রইল বজলের দিকে। তারপর বলল, মাহমুদের সঙ্গে কি আপনার দেখা হয়েছিল ওর মধ্যে? বজলে বলল, হ্যাঁ, এই সকালেই ওর ওখানে গিয়েছিলাম আমি। শাহানা মাথা নিচু করে কয়েক মুহূর্ত নীরব থেকে বলল, আমি এখন সেগুন বাগানে আমার এক বান্ধবীর বাসায় আছি। ও, বজলে মৃদু স্বরে বলল। বয়সে চা রেখে গেল টেবিলের উপর। পটের ভেতর 1 চামচ চিনি ঢেলে দিয়ে শাহানা বলল, ও নিশ্চয়ই আমার সম্পর্কে অনেক কথাই বলেছে আপনাকে। বুঝলে কিছুক্ষণ ইতস্তত করে অবশেষে বন্ধুর পক্ষ নিয়েই বলল, না তো, ও কিছুই বলেনি আপনার সম্পর্কে। নিশ্চয়ই বলেছে। অদ্ভুতভাবে হাসল শাহানা। আপনি লুকোচ্ছেন আমার কাছ থেকে। পেয়ালায় চা ঢালতে ঢালতে আবার বলল, জানেন, লোকটা বিয়ে করবে বলে কথা দিয়েছিল আমাকে। এখন আমায় বলে, না, আমি ওরকম কোনো কথাই দিইনি। ক্ষণকাল থেমে আবার বলল শাহানা, তখন কত অনুনয়, তোমার ভালোবাসা পেলে আমি স্বর্গমর্ত এক করে দেব, আর এখন জোচ্চোর কথাকার। বুঝলে মাথা নিচু করে বসেছিল। চোখ তুলে এবার তাকালো ওর দিকে। পরনে 1খানা কলাপাতার রঙের পাতলা শাড়ি, সাদা ব্লাউজ, ঠোঁটে হালকা লিপস্টিক লাগানো, চুলগুলো গোলাকার খোপা করা। ডলির চেয়ে কম সুন্দরী নয় শাহানা। চায়ের কাপটা ওর দিকে এগিয়ে দিয়ে শাহানা আবার বলল, ও ভেবেছে চিরকাল আমি ওর করুণায় ভিখারি হয়ে থাকি। উর্বর চিন্তা বটে।
বলেই অদ্ভুতভাবে হাসল শাহানা। তারপর চায়ের পেয়ালায় মৃদু চুমুক দিয়ে বলল, যাকে থাক ওসব কথা। আপনার কি খবর বলুন? চা খেয়ে বেরিয়ে যাবেন কোথায়? বজলে একটা সিগারেট ধরিয়ে বলল, সেসব কিছুই ঠিক নেই, এমনি একটু ঘুরে বেড়াবো। শাহানা বলল, তো বেশ, আমার ওখানেই চলুন না। বজলে শুধালো, কোথায়? সেগুন বাগানে। ওকে অবাক করে দিয়ে অপূর্ব গলায় শাহানা বলল, ওরা সবাই দেশের বাড়ি গেছে, বাসাটা একদম খালি। রাতের বেলা একা থাকতে বড় ভয় করবে আমার। চলুন না, আপনিও থাকবেন। শাহানার দু চোখে আশ্চর্য আমন্ত্রণ। চুল থেকে পা পর্যন্ত ওর পুরো দেহটার দিকে এক পলক তাকালো বজলে। ডলিকে মনে পড়ল, ও যদি জানতে পারে। না, ও মোটেই জানতে পারবে না। সিগারেটে একটা জোর টান দিল বজলে। তারপর কাঁপা গলায় বলল, আচ্ছা, যাব। ওর চোখে চোখ রেখে ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসি ছড়ালো শাহানা। মিরান্ডার থেকে বেরিয়ে একখানা রিক্সা নিল ওরা। ওর কানের কাছে মুখ এনে বুঝলে কি যেন বলতে যাচ্ছিল। ঠিক তক্ষুনি শাহানা বলল, ডলি গেল। ডলি? বজলে আঁতকে উঠল, কোথায় কোথায় দেখলেন? এই তো, রিক্সা করে গেল ওদিকে। শাহানা বলল। মুহূর্তে মুখখানা বিবর্ণ হয়ে গেল বজলের। ও কি দেখেছে আমাদের? শাহানা হেসে বলল, তা কেমন করে বলবো? বলে ওর হাতে একটা মৃদু চাপ দিল শাহানা। ওর হাতখানা মুঠোর মধ্যে নিয়ে নীরবে কিছুক্ষণ নাড়াচাড়া করলো বজলে। তারপর একটা সিগারেট ধরিয়ে ফ্যাকাশে দৃষ্টি মেলে বাইরের দিকে তাকিয়ে রইল। হৃৎপিণ্ডটা গলার কাছে এসে ধুকধুক করছে। আকাশের পশ্চিম দিগন্তে সূর্য অস্ত যাচ্ছে ধীরে ধীরে। দিনের ক্লান্তি শেষে রাত তার স্নিগ্ধতা নিয়ে আসলো পৃথিবীর বুকে। কর্মচঞ্চল শহর রাত্রের মুখোমুখি দাঁড়িয়ে সেই বিষণ্ণ বিকেলে হঠাৎ মৌন গভীর সমুদ্রে ডুব মেরেছিল যেন। জেল গেটের সামনে বন্দি ছাত্রছাত্রীদের জড়ো করা হলো। একজন দুজন নয়, 250-র উপর সংখ্যা ওদের। খবর পেয়ে আত্মীয় স্বজনেরা খোঁজ নিতে এসেছেন। কার কি প্রয়োজন কাগজে টুকে নিচ্ছেন চটপট। সালমার বিছানাপত্তর আর কাপড় চোপড় নিয়ে শাহিদ এসেছিল। হোলডল আর সুটকেসটা সামনে নামিয়ে রেখে বলল, নে আব্বা, তোর জিনিসগুলো সব দেখে নে, আমাকে আবার এক্ষুনি যেতে হবে, জলদি কর। কেন, তুই আবার কোথায় যাবি? সালমা উৎকণ্ঠিত গলায় জিজ্ঞেস করল। শাহিদ বলল, বারে, তোদের যে ধরে এনেছে তার প্রতিবাদে ধর্মঘট করব না বুঝি? সালমা মনে মনে খুশি হলো, কিন্তু উপরে উপরে বলল, দেখো তুমি যেন আবার দুষ্টুমি করো না, তাহলে কিন্তু খুব রাগ করব। আমি দুষ্টুমি করি? শাহেদ আহত হলো। তুই আমায় কি মনে করেছিস আপা? এই তো এখন গিয়ে পোস্টার লিখতে বসবো, পাড়ার সব ছেলেদের বলে রেখেছি আজ রাতের মধ্যে 200 পোস্টার লাগানো চাই। কি মনে করেছিস তুই? বলেই চলে যাচ্ছিল শাহেদ, কি মনে পড়তে ফিরে এসে পকেট থেকে একখানা চিঠি বের করে এগিয়ে দিল সালমার দিকে। যা, দিতেই ভুলে যাচ্ছিলাম, নে, দুলা ভাইয়ের চিঠি। হাত বাড়িয়ে চিঠিখানা নিল সালমা। আসাদ বলল, কার চিঠি? সালমা ওর দিকে না তাকিয়ে জবাব দিল, ও লিখেছে, রাজশাহী জেল থেকে। আরও কি যেন বলতে যাচ্ছিল সালমা। নীলা ডাকলো, সালমা এসো, আমাদের নাম ডাকছে। অস্ফুট কণ্ঠে আসি বলেই চলে গেল সালমা। গত রাতের কথা সে একেবারে ভুলে গেছে। আসাদ ভাবল, স্বামীর চিঠিখানা
কত যত্ন করে ধরে রেখেছে হাতের মাঝে। আর ভাবতে গিয়ে মনটা কেন যেন আবার ব্যথা করে উঠল তার। জাহানারাকে দেখে তেমন অবাক হয়নি মুনিম, জানতো সে আসতে পারে। অবাক হলো ওর সঙ্গে ডলিকে দেখে। জাহানারা বলল, ডলি এসেছে তোমার সঙ্গে দেখা করতে। প্রথমে কিছুক্ষণ একটা কথাও মুখ দিয়ে সরল না মুনিমের। অপ্রত্যাশিত আনন্দে যেন বোবা হয়ে গেছে সে। ডলি এগিয়ে এসে এক মুঠো ফুল গুজে দিল ওর হাতের মধ্যে। কিছুই বলল না, মাটির দিকে চোখ নামিয়ে নীরবে দাঁড়িয়ে রইল। মুনিম মৃদু গলায় বলল, হয়তো দীর্ঘদিন আর তোমার সঙ্গে দেখা হবে না ডলি। ডলি চোখ তুলে তাকালো ওর দিকে। স্বল্প অন্ধকারেও মুনিম দেখেছিল ডলির চোখ জোড়া পানিতে ছল ছল করছে। আনন্দে মনটা নেচে উঠেছিল বারবার। আর সে শুধু চেয়ে চেয়ে দেখছিল ডলিকে। ডলির এমন রূপ আর কোনোদিন দেখেনি মুনিম। আসাদ এসে ওর কাঁধের উপর একখানা হাত রাখল। তোমার বাসা থেকে কেউ আসেনি মুনিম? আমিনা এসেছিল, মুনিম জবাব দিল। কাপড় চোপড়গুলো ওই দিয়ে গেল। মা নাকি খবর শুনেই কাঁদতে শুরু করেছেন। বুঝলে, মাকে নিয়ে ওই আমার এক জ্বালা। পকেট থেকে রুমাল বের করে মুখ মুছল মুনিম। আসাদ সরে গেল অন্যদিকে। ওর কেউ আসেনি। যার মা নেই দুনিয়াতে কেউই বুঝি নেই তার। হঠাৎ মরা মায়ের কথা মনে পড়ায় মনটা আরো খারাপ হয়ে গেল আসাদের। নাম ডেকে ডেকে তখন একজন একজন করে ছেলে মেয়েদের ঢোকানো হচ্ছিল জেলখানার ভেতর। নাম ডাকতে ডাকতে হাঁপিয়ে উঠেছিলেন ডেপুটি জেলার সাহেব। এক সময় বিরক্তির সাথে বললেন, এত ছেলেকে জায়গা দেব কোথায়? জেলখানা তো এমনিতেই ভর্তি হয়ে আছে। ওর কথা শুনে কবিরাসুল চিৎকার করে উঠল, জেলখানা আরো বাড়ান সাহেব, এত ছোট জেলখানায় হবে না। আরেকজন বলল, এতেই ঘাবড়ে গেলেন নাকি? আসছে ফাল্গুনে আমরা কিন্তু দ্বিগুণ হব। শুনছিলেন জহির রায়হানের কালজয়ী উপন্যাস আরেক ফাল্গুন। কেমন লাগলো গল্পটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট বক্সে জানাবেন আপনার অনুভূতি, এবং আপনার যেসব বন্ধু বা আত্মীয় সময়ের অভাবে গল্পগুলো পড়ে উঠতে পারছেন না তাদের সাথে অবশ্যই শেয়ার করবেন, যেন আমাদের মধ্য দিয়েই বাংলা সাহিত্যের এই অমূল্য রত্নগুলো বেঁচে থাকে যুগ যুগ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অনেকখানি ভালোবাসা নিয়ে আমার পরবর্তী গল্পের জন্য অপেক্ষা করবেন।